এখানে সবাই তরুণ রাজনীতিবিদ, তাদের মধ্যে আমি একজন বয়স্ক হয়তো ব্যবসায়ী এবং সিভিল অ্যাক্টিভিস্ট। যেহেতু বাজেট নিয়ে হচ্ছে, তো বাজেটেই ফোকাস করব আজকে। আমার মনে হয় একটু যদি আরও একটু গোড়া থেকে আসি, ঠিক আছে। এইবার দেখবেন একটা টার্ম ব্যবহার হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী কিন্তু অলরেডি বলেছে যে এইবারের বাজেট মানে বাংলাদেশ আসলে অ্যাজ এ স্টেট আমরা ওয়েলফেয়ার স্টেট হব। এটা কিন্তু মানে অ্যাজ এ আইডিয়া হিসাবে ইট ইজ এ ভেরি মানে নোবেল আইডিয়া, হ্যাঁ, মহৎ আইডিয়া। কারণ আমরা জানি যে আপনি দেখবেন ওয়ার্ল্ডের তো অনেক ধরনের কান্ট্রি আছে। মানে আমি সোভিয়েত মানে একেবারে মানে যখন কমিউনিজম ছিল তারপরে কিন্তু যখন ওয়ার্ল্ড মাচ মোর ক্যাপিটালিজমের দিকে চলে যাচ্ছিল ওয়েস্ট এবং অন্যান্য কান্ট্রিতে, সারা বিশ্বে, ইভেন চায়নাতেও কিন্তু অ্যাক্সেসে এখন ক্যাপিটালিজমই আছে। তো তখন দেখা গেল যে ইউরোপের কিছু কান্ট্রি কিন্তু এক ধরনের নতুন ফিলোসফি নিল, যে তারা যদিও তাদের মেইন ইকোনমিক ব্যবস্থাটা ক্যাপিটালিস্ট পুঁজিবাদী ব্যবস্থা, বাট তারা কিন্তু মাচ মোর এক ধরনের তারা এক ধরনের ওয়েলফেয়ার স্টেটের দিকে তারা গেল। এখন ওয়েলফেয়ার স্টেট বলতে আসলে কী বোঝায়? ওয়েলফেয়ার স্টেট বলতে বোঝায় যে সেখানে আসলে একটা বড় অংশ সোসাইটি বা নাগরিকদের বড় অংশ মানে স্টেট তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে। বাট এই প্রোটেকশনের জন্য টাকাটা আসবে কোত্থেকে? টাকাটা আসবে যখন মানে বেসিক্যালি যারা একটু অবস্থাপন্ন বা যারা বিজনেস, তাদের ওখান থেকে একটা বড় অংশ ট্যাক্সেশন কালেক্ট করা হবে এবং সেই টাকাটা দিয়েই সোসাইটির যারা একটু পিছিয়ে পড়া বা লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস, ওই ইউরোপে তো লোয়ার ক্লাস বলেই নাই, লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাসদেরকে এক ধরনের সুবিধা দেওয়া হবে। তো এটা কিন্তু অফকোর্স ইট ইজ এ কাইন্ড অফ যেটা বললাম আইডিয়া ফিলোসফি, কিন্তু এখানে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু মাছ মোড় হয়েছিল ইউরোপের মানে কান্ট্রিগুলিতে, যাদের আসলে মানে ইকোনমিক অবস্থা কিন্তু অনেক ভালো। এখন আমরা দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটা বড় অংশ ওনার রাজনৈতিক জীবনের একটা বড় অংশ উনি ইউকেতে মানে লন্ডনে কাটিয়েছিল, এবং বোঝা যাচ্ছে যে লন্ডনের যে ওয়েলফেয়ার স্টেটের যেই কনসেপ্টগুলো সেগুলো কিন্তু ওনাকে প্রভাবিত করেছে, এবং এটা আমি কোনোভাবে খারাপভাবে দেখছি না। এই প্রভাবিত করেছে, এবং সেখান থেকেই উনি কিন্তু এই যে কার্ড যেটা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের কার্ড, আমরা হয়তো অনেক সময় ক্রিটিসিজম করি, বাট এই কার্ড কনসেপ্টগুলো বা ডাইরেক্ট সোশ্যাল বেনিফিট, এই কনসেপ্টগুলো কিন্তু ওখান থেকেই এসেছে। তো বাট সমস্যাটা হচ্ছে যে কনসেপ্টটা ভালো, আইডিয়াটা ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু মেইনলি ইমপ্লিমেন্টেড হয়েছিল ইউরোপের খুব রিচ কান্ট্রিগুলিতে। আনফর্চুনেটলি আমাদের দেশে তো আসলে এবং এই কনসেপ্টটা তৈরি করার জন্য প্রচুর মানে সরকারের ওইটা করতে লাগবে, মানে প্রচুর ট্যাক্স কালেক্ট করতে লাগবে। এখন সেখানে যেহেতু বিজনেস খুব ভাইব্রেন্ট বিজনেস, বিশাল বড় বড় কর্পোরেট কংগ্লোমারেট আছে, তাদের থেকে কিন্তু টাকাটা কালেক্ট করা যায়। আনফর্চুনেটলি বাংলাদেশের মতো অর্থনীতি, যেখানে আসলে আমাদের ব্যবসায়িক শ্রেণী, যেই ব্যবসায়িক শ্রেণী আমরা দেখি আমাদের চোখের সামনে, তারা তো আসলে ব্যবসায়িক শ্রেণী নেই, আসলে লুটেরা শ্রেণী। মানে মেইন গত 15 বছরে আসলে ব্যবসা, বড় ব্যবসায়ী বলতেই আসলে তাদেরকেই বোঝানো হতো, যারা বেসিক্যালি ব্যাংকের টাকা মানে তো আমার আপনার টাকাই, আপনার টাকা নিয়ে আসলে তারা নিজেদেরকে ব্যবসায়ী পরিচয়ে তারা এই কাজটা করতো। বাট আসলে যারা ব্যবসায়ী, যারা একেবারে প্রোডাকশান করে মানে শ্রমিককে ইনভলভ করে, সেই ব্যবসায়িক শ্রেণীটা কিন্তু বাংলাদেশে আসলে খুব কম। তো বেশিরভাগই কিন্তু আসলে আমাদের এসএমই মানে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী। আপনারা জানেন বাংলাদেশে প্রায় 70-80 লাখের মতো ক্ষুদ্র ব্যবসায়ী আছেন। তো এখন সমস্যাটা হচ্ছে সরকার একদিকে বলছে আমি ওয়েলফেয়ার স্টেট করব, কিন্তু ওয়েলফেয়ার স্টেট করতে যেই টাকাটা লাগবে সে টাকাটা তো আসলে দিবে কে? তো ঘুরে ফিরে কিন্তু টাকাটা সে নিবে আসলে মানে আমাদের ওই লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের ছোটো ছোটো ব্যবসায়ীদের থেকে। আজকে আপনারা পেপারে দেখেছেন কি না জানি না, বলা হয়েছে 20 লাখ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ভ্যাটের আওতায় আনা হবে, এবং প্রতি মাসে তাদেরকে 1,00,000 টাকা 1,000 টাকা তাদেরকে দিতে হবে। তো আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে
ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি এক হাত থেকে টাকা নিয়ে আরেক হাতে দিচ্ছি, আমি ট্যাক্স বাড়াচ্ছি লোয়ার ইনকামের লোকের কাছেই, এবং ওই ট্যাক্সের টাকা দিয়ে কার্ড তৈরি করছি, কার্ড দিচ্ছি আমি লোয়ার ইনকামের কাছেই। তো ব্যাপারটা আসলে এক হাত থেকে আরেক হাত হয়ে যাচ্ছে। তো এইটা আসলে বাংলাদেশের মেইন সমস্যা। আমি ব্যক্তিগতভাবে ওয়েলফেয়ার স্টেটের পক্ষের মানুষ, আমি মনে করি আমাদের ফাইনালি ওই জায়গাতেই যাওয়া উচিত, কিন্তু সেই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আসলে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে ওয়েলথ ক্রিয়েট করা, প্রোডাকশান যাতে কোনোভাবে ব্যাঘ্ন না ঘটে, আমাদের ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা আছে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই ওভার ট্যাক্সেশনের জন্য। তো সেই জিনিসটা আসলে কীভাবে এই বাজেটে নেওয়া হবে সেটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। অলরেডি আমরা দেখেছি গতকাল যে প্রায় 19%, যদিও বলা হয়েছে 16% গ্রাহক পর্যায়ে, বাট ছোটো ছোটো ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিতে কিন্তু এর পাওয়ারের খরচ বাড়ছে প্রায় 19%। কিন্তু যাতা কথা না, বাংলাদেশের হিস্ট্রিতে এত বড় সংখ্যক একবারে এত বড় কিন্তু পাওয়ার খরচ আগে বাড়ানো হয়নি। তো এইটা কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের বা যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এই ইম্প্যাক্ট করতে গিয়ে অনেকেই হয়তো আলটিমেটলি ব্যবসায়ী বন্ধ করে দিতে বাধ্য হবে। এটা তো শুধুমাত্র পাওয়ার দেখলেন, গত মাসেই কিন্তু ডিজেলের খরচও প্রায় 20%-এর মতো বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছে যে গ্যাসের খরচে মানে গ্যাসের দামও বাড়া হবে। তো এইগুলি কিন্তু আলটিমেটলি সবই আমার র মেটেরিয়াল বা একেবারে ইনপুট। তো সেই জায়গাটাতে যদি করা হয় তাহলে আসলে ব্যবসা বাণিজ্যের এক ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি হলে যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, কর্মসংস্থান, তরুণ আসলে নতুন কর্মসংস্থান তৈরি হলেই নিজেদেরকে ইনভলভ করতে পারবে। তো সেটা একটা বড় ব্যাপার। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আসলে আমাদের চিন্তা করা উচিত। তো অলরেডি এমপ্লয়মেন্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে। বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা ইউথ এডুকেশন এমপ্লয়মেন্ট, এটা নিয়ে অলরেডি আমরা এনসিপির ওই প্রোগ্রামে আমি নিজেও অনেক বলেছিলাম। তো অলরেডি আমার কাছে ভালো লাগছে যে এনসিপির পক্ষ থেকে এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। লোন নিয়ে যেটা কথা বলা হয়েছে, একটু আগে ফয়সালও বলে গেলেন যে বাংলাদেশের লোন আসলে সবচেয়ে বড় যারা লোন ডিফল্টার, তা আনফর্চুনেটলি খুবই আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্টের 18 ক যেই ধারাটা যোগ করা হয়েছিল, এখন আমাদের সবার চাপে হয়তো এটাকে সরানো হবে। বাট আমরা দেখছি একদিকে এটা সরানো হচ্ছে, আরেকদিকে ইসলামী ব্যাংকে এস আলমকে আবার নিয়ে আসা হচ্ছে, যার 80,000 কোটি টাকা লোন আছে। এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে যদি একজন মানুষ যদি চিহ্নিত করতে হয় যে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করেছে, সেটা হচ্ছে এস আলম। তাকেই আবার বিভিন্নভাবে মানে পথঘাট করে তাকেই আবার করা হলো। বাংলাদেশ ব্যাংকের যে আগের গভর্নর সাহেব ছিলেন, যদিও বলা হয় এটা আসলে জামাতিকরণের এগেনস্টে, কিন্তু যেই গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু কোনোভাবেই জামাতের লোক না, অতএব তাকেই কিন্তু সরানো হলো, এবং বলা হচ্ছে যে পলিটিক্যাল কারণে এগুলি করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টর নিয়ে যদি সরকার এই ধরনের কাজ করে, এটা কিন্তু শেখ হাসিনা নিজে দেখেছে। ব্যাংকিং সেক্টর যখন কলাপস করেছে, শেখ হাসিনা কিন্তু পড়ে গেছে। ব্যাংকিং সেক্টর যদি কোনোভাবে এটা অন্যদিকে চলে যায়, তখন কিন্তু সরকার আসলে কোনোভাবেই কোনো কিছু আসলে মেনটেন করতে পারবে না। তো এইটা আসলে আমাদের কাছে বোঝা উচিত যে ব্যাংকিং সেক্টর নিয়ে আসলে আগুন নিয়ে আসলে খেলা করা উচিত না। কয়েকটা সাজেশন দিয়ে আমি শেষ করব, যেহেতু আরও অনেক বক্তা আছেন। বলা হচ্ছে যে স্কিল, হ্যাঁ, মানে আপনি দেখবেন এই বাজেটেও প্রতি বাজেটেই বলা হয় যে আমরা তরুণদের জন্য তাদেরকে ট্রেনিং দিব, তরুণদের জন্য এই ফ্রিল্যান্সিং ট্রেনিং, আইটি ট্রেনিং, এই ধরনের। এটা একেবারে গদবাঁধা কথা, এটা আমরা গত 10-15 বছর প্রচুর শুনে আসছি। কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, গত 10-15 বছরে যত টাকা হাজার কোটি টাকা ট্রেনিংয়ের জন্য ব্যয় হয়, তরুণদের ট্রেনিংয়ের জন্য ব্যয় হয়েছে, এবং এগুলো একেবারেই মানে বেশিরভাগই আসলে মানে ওয়েস্টেজ হয়েছে। আমার এখন খেলা আছে আসলে এখানে আমাদের এখন যিনি আসিফ আছেন, মন্ত্রী ছিলেন যুব মন্ত্রণালয়, আমি নিজেও কিন্তু ওনাকে তখন সাজেস্ট করেছিলাম যে এই যুব মন্ত্রণালয়ের এই ট্রেনিংগুলোকে আপনারা দেখেন। এই ট্রেনিংগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মানে পলক স্টাইলের ট্রেনিং আর কি। হ্যাঁ, তো টাকা ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের নামে লাখ কোটি টাকা মানে হাজার কোটি টাকা নষ্ট হয়। এই সরকারও তাই করবে, অলরেডি কিন্তু বলছে আমরা এত লোক ট্রেনিং করবো। এভাবে আসলে হয় না। এখন আপনার এআইয়ের যুগে আগেকার মতো ট্রেনিং এই কিছু লোক যুবদল এখানকার লোকজনকে নিয়ে ট্রেনিং কোম্পানি করবে, তারপরে দেখবেন টাকা পয়সাগুলো নেওয়া হচ্ছে। এইভাবে না করে আসলে সরাসরি যারা ট্রেনিং নিবে তাদেরকে তো আপনারা লোন দেন। আপনি বলেন যে তোমাকে আমি 50,000 টাকা লোন দিচ্ছি, তুমি বাজার থেকে ট্রেনিং নাও। এবং আমরা একটা সাজেস্ট করেছিলাম, এবং বিএনপির ম্যানিফেস্টোর মধ্যেও আছে এটা, যে সরকার কোনো তরুণ বা গ্র্যাজুয়েট যদি যে ট্রেনিংয়ের জন্য বিদেশ যেতে চায়, তাকে লোন দেওয়া হবে। আমি মনে করি এনসিপির এই ছায়াবাজার থেকে এই প্রস্তাবটা যাওয়া উচিত যে কোনো
ছেলে বা মেয়ে বয়স একটা লিমিটেড করে দেন, 21 থেকে 22 বছরের বয়সের কম যদি কেউ বিদেশে সে ইট ক্যান বি চায়না অর ইট ক্যান বি জাপান অর এনিওয়্যার, সে যদি যেতে চায় ট্রেনিংয়ের জন্য এবং ওই মার্কেটে চাকরি খোঁজার জন্য, গভর্নমেন্ট ক্যান অ্যাকচুয়ালি গিভ গ্যারান্টি অর এ লোন, যার মাধ্যমে সে ওই মার্কেটে ওই স্কিলটা ওই মার্কেট থেকে নিবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের ইনস্টিটিউশনাল লেভেলের যে অবস্থা, আমরা গ্লোবাল লেভেলে ট্রেনিং লোক তৈরি করতে পারবো না এখনই, এটার জন্য আরও 10-15 বছর লাগবে। তো আমরা যেহেতু কাজ করছি এটা আমরা জানি। জাপান একটা জায়গা, আপনি চিন্তা করে দেখেন, গত বছরে জাপানে 10,000 বাংলাদেশি গেছে, 21-22 বছরের ছেলেমেয়েরা গেছে। ওরা জাপানে যে 2 বছরের ট্রেনিং নেয়, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নেয় এবং অন্যান্য স্কিল ট্রেনিং নেয়, এবং বেশিরভাগই জাপান মার্কেটে নিজেদেরকে ইস্টাবলিশ করে। নেপালের মতো কান্ট্রি, এত ছোটো কান্ট্রি, ওরা গত বছর 70,000 স্টুডেন্ট পাঠিয়েছে জাপানে, শুধুমাত্র জাপানে, এবং এর বেশিরভাগই জাপানে ইস্টাবলিশড। তো এই জিনিসটা আমাদের করতে হবে যে ট্রেনিং যদি আমাদের দিতেই হয়, বাংলাদেশের ট্রেনিং থেকে বিদেশে যে সে ট্রেনিং নেক, এবং বিদেশের 3 থেকে 4 বছর মধ্যে সে কিন্তু টাকাটা ফেরত দিতে পারবে। তো এরকম ইনোভেটিভ কিছু মডেল আমাদের আসলে আনতে হবে। আরেকটা জিনিস দিয়ে শেষ করি, ট্যাক্সেশনের ব্যাপার। এটা আমি প্রায়ই বলি, আমাদের তরুণরা একটা বড় অংশ যারা আইটিতে কাজ করে বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অনেক কিছু করে, সবচেয়ে বড় ওদের চ্যালেঞ্জ হচ্ছে হাই কস্ট অফ ইন্টারনেট। আপনারা জানেন যে যারা গ্রামে গঞ্জে আছে তাদের তো ব্রডব্যান্ড অ্যাক্সেস নেই আমাদের মতো। বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ান অফ দ্য ট্যাক্স সার্ভিস হচ্ছে আমাদের ইন্টারনেট অ্যান্ড ডাটা। এবং আপনারা জানেন কিনা, 100 টাকা যদি টক টাইম আপনারা নিজেদের এখন লোড করেন, এর 55 টাকা চলে যায় সরকারের পকেটে। ভ্যাট আছে 15%, সাপ্লিমেন্টারি ডিউটি, সম্পূরক শুল্ক, যে সম্পূরক শুল্ক দেওয়া হয় আসলে সিগারেটের জন্য। আইটি ভয়েস বা ডেটার জন্য 20% সাপ্লিমেন্টারি ডিউটি। এটা তো কোনো ধরনের যুক্তি হতে পারে না। সরকার তো চাওয়ার কথা যে লোকে ডিজিটাইজেশন হোক, সরকার এখানে 20% এক ধরনের সম্পূরক শুল্ক আদায় করছে। তো এই জিনিসগুলো আসলে বাজেটে আমরা চাই, এই জিনিসগুলো আসলে নতুন সরকার নতুনভাবে চিন্তা করছে কিনা। তো আমি আসলে আর কথা বলবো না, বাট একটা জিনিস আমার মনে হয় সবসময় করা উচিত, বাজেটে কত টাকা আনতেছি সেটা গভর্নমেন্টের সবসময় ফোকাস থাকে, কিন্তু খরচ কীভাবে কমাবো, সরকারের যে অপচয়গুলি হচ্ছে সেই অপচয়গুলি কীভাবে করানো হবে, আমলাতন্ত্রকে রিফর্ম করে কীভাবে অপচয় করা হবে, সেটা আমার মনে হয় এনসিপির পক্ষ থেকে আরও জোরালোভাবে সাজেশন দেওয়া উচিত এবং প্রেশার তৈরি করা উচিত। এখানে কেউ কারো প্রতিপক্ষ না। আমার কাছে মনে হয় সরকার ভুল করলে সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব। তো আপনাদের সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।